আজমগড়ের জমিদার। তার ধন সম্পত্তি ছিল প্রচুর, বলতে গেলে কোনো রাজার থেকে কোনো অংশে কম নয়। সাতটা বাণিজ্যিক জাহাজও তার ছিল। এই সুবিশাল সাম্রাজ্যের উত্তরাধিকার বলতে ছিল কেবলমাত্র তার একটি মেয়ে। তার কোনো পুত্র সন্তান না থাকায় এটাই ছিল তার সবচেয়ে দুশ্চিন্তার কারণ। তিনি জমিদার মশাই ঈশ্বরের কাছে সর্বদাই প্রার্থনা করতেন যে তার মেয়ের সঙ্গে যার বিয়ে হবে সে যেন এই সুবিশাল সাম্রাজ্য চালানোর যোগ্য পাত্র হয়। জমিদারের মেয়ে কুসুমকলিও ছিল রূপে গুণে অতুলনীয়, তাই জমিদার মশাই তাকে বাড়ি থেকে বেরোতে দিতেন না। সে সর্বদাই ঘরের মধ্যে বন্দী হয়ে থাকত। কুসুমকলির তিন বন্ধু বনমালী, লক্ষ্মী ও বৃন্দা, এই তিনজন ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। সে রাতে জমিদার খাওয়া দাওয়া করে তার শোবার ঘরে বসে আছে। এমন সময় তার চাকর এলো ঘরে। কি রে অরনাথ, কিছু বলবি? হ্যাঁ বাবু, ঘটক এসেছিল একটু আগে। আমাকে বলে গেল 4টে পাত্রের বাড়ি থেকে আমাদের কুসুম কলিমাকে পছন্দ করেছে। সকলেই পাত্রে দেখতে যাওয়ার জন্য চিঠি লিখেছেন। তাই নাকি? এ তো খুব ভালো কথা। তাহলে তুই এক কাজ কর, বলে দে আমি কালই 3-4টে পাত্র দেখে আসবো একসাথে। দেখি কোনটা আমার মেয়ের যোগ্য হয়। ঠিক আছে বাবু, আমি তাহলে গাড়ি তৈরি করে রাখতে বলছি। ঠিক আছে, তুই এখন আয়। জমিদার শুয়ে পড়েন এবং তার চাকর চলে যায়। পরের দিন সকালে কথা মতো জমিদার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন পাত্র দেখতে। এইদিকে জমিদার কন্যা কুসুমকলি তার সেই তিন সঙ্গীর সঙ্গে খেলা করতে ব্যস্ত। বনমালী, লক্ষ্মী, বৃন্দা, এদিকে আয়, তোদের খেতে দিয়েছি। কুসুমকলির ডাক শুনে লক্ষ্মী খাটের তলা থেকে বেরিয়ে এলো। বৃন্দা এলো ঘরের দরজা দিয়ে, আর বনমালী এক লাফে এসে পড়লো জানালায়। তারপর মেজে 3টি পাত্রে 3জনের খাবার রাখা ছিল। তারা এসে খেতে শুরু করলো। এইভাবেই কুসুমকলি তার সারা দিনটা কাটায় এদের সঙ্গে খেলা করে। এদিকে সকাল থেকে দুপুর হয়, দুপুর থেকে সন্ধ্যা হয়, সন্ধ্যা থেকে রাত হয়। জমিদার বাড়ি ফেরেন, কিন্তু এখনো তার মন বিষণ্ণ। তিনি কোনো রকম দুটো খাবার খেয়ে তার বিছানায় গিয়ে শুয়ে পড়েন। ঈশ্বরের উদ্দেশ্যে বলতে থাকেন, হে ঈশ্বর, তুমি পথ দেখাও। এই যে 4টে পাত্র আমি দেখে এলাম, এদের মধ্যে কোন পাত্রটি আমার মেয়ের জন্য উপযুক্ত আমি বুঝতে পারছি না। কারণ সবাইকেই আমার সমানভাবে পছন্দ হয়েছে। আমি একজনকে পছন্দ করে বাকি 3জনকে কিভাবে ফিরিয়ে দিই? তারাও যে যোগ্য পাত্র। আমার যদি আরও 3টি কন্যা থাকতো তাহলে এই 4জনকেই আমি আমার জামাই বানাতাম। এই সমস্ত চিন্তা করতে করতে জমিদার এক সময় ঘুমিয়ে পড়েন। কিরে বৎস, এই জঙ্গলের রাস্তায় একা ভারাক্রান্ত মুখ নিয়ে কোথায় চললি? বাবা, আমি খুব দুশ্চিন্তায় আছি বাবা। আমার একটা মেয়ে, কিন্তু পাত্র 4টে, তাই তো? চিন্তা করিস না, তুই যদি চাস তোর মেয়ের ওই যে 3 বন্ধু আছে, আমি ওদেরকেও তোর মেয়ে বানিয়ে দিতে পারি। তবে সাবধান, একটা কথা ভালো করে মনে রাখিস, ওদের রূপ পরিবর্তন হলেও ওদের স্বভাব কিন্তু কোনোদিনও পরিবর্তন হবে না। ও ঠিক আছে, মানিয়ে নেওয়া যাবে। আপনি ব্যবস্থা করুন। ঠিক আছে, তবে তাই হোক। তুই এখন বাড়ি চলে যা, আর বাড়িতে গিয়ে দেখবি তোর 4 মেয়ে তোর জন্য অপেক্ষা করছে। ঠিক আছে বাবা। এ আমি কি দেখলাম? তাহলে কি না, একবার গিয়ে দেখে আসি। এই রকম ধরনের স্বপ্ন অনেক সময় সত্যিও হয়। এই ভেবে জমিদার মশাই উঠে তার মেয়ের সেই 3 বান্ধবীর ঘরে একে একে উঁকি মারেন, এবং তিনি যে ঘটনাটা দেখেন তিনি তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারেন। সেই 3টি ঘরে 3টি জন্তুর জায়গায় 3টি সুন্দর সুন্দর মেয়ে শুয়ে আছে। জমিদারের বাড়ি 4 মেয়ের একসঙ্গে বিয়ের সানাই বেজে ওঠে। বধূ সাজে 4 মেয়ে পরপর বিয়ের মণ্ডপে বসে, এবং বেশ ধুমধাম করে সেই 4 মেয়ের বিয়ে সম্পন্ন হয়। শোন
শোন হরনাথ, আমি আবার 4 মেয়ের বাড়ি যাব। ওদের বড় দেখতে ইচ্ছা করছে রে, তুই যাওয়ার ব্যবস্থা কর। কি রে জগা, কিছু বলবি? আপনার নামে 3টে চিঠি এসেছে। চিঠি? কই দে দেখে। জমিদার মশাই চিঠির উপরে লেখা ঠিকানাগুলো দেখে একটু অবাক হন। সেই 3 মেয়ের বাড়ি থেকে 3টি চিঠি, কিন্তু একসঙ্গে কেন? জমিদার তাড়াতাড়ি চিঠিগুলো পড়তে শুরু করেন। দেখ দেখ, আমার 3 মেয়ে বাড়ি থেকে একসঙ্গে চিঠি এসেছে। সকলেই আমাকে যাওয়ার জন্য লিখেছে। যা যা, তুই আর দেরি করিস নে, তাড়াতাড়ি ব্যবস্থা কর। ঠিক আছে কর্তাবাবু। সেই মতো জমিদার মশাই প্রচুর ভেট নিয়ে প্রথমে হাজির হলেন বৃন্দার বাড়ি। যথাযথ সম্মানের সঙ্গে জমিদার মশাইকে আদর আপ্যায়ন করলেন বৃন্দার শ্বশুর বাড়ির লোকেরা। খাওয়া দাওয়ার পরে বৃন্দার শ্বশুর মশাই জমিদারের মেয়ে সম্পর্কে জমিদারের কাছে কিছু কথা বলেন। দেখুন জমিদার মশাই, আমাদের বাড়ির একটা প্রথা আছে। একটা অভিশাপ কাটাতে আমরা এটা মানি। সেটা হলো আমাদের বাড়ির কেউ মাংসের হাড় খায় না। আর আপনাদের মেয়ে হাড় ছাড়া কিছুই খেতে চায় না। এত রকমের খাবার থাকতে শুধু হাড় খেতে থাকে। এই অভ্যাস যদি বৌমা না ছাড়তে পারে, তাহলে কিন্তু বৌমাকে স্বামীর ঘর ছাড়তে হবে। কারণ কারোর একার জন্য আমি সকলের বিপদে ফেলতে পারবো না। মেয়েকে একটু বুঝিয়ে বলুন। জমিদারের তখন সেই সাধুর কথা মনে পড়ে। ওদের রূপ পরিবর্তন হলেও ওদের স্বভাব কিন্তু কোনোদিনও পরিবর্তন হবে না। অগত্যা জমিদার মেয়েকে কাছে ডেকে সব কথা বুঝিয়ে বলেন। তারপর তিনি বৃন্দার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। তারপরে তিনি যান তার আরেকটি মেয়ে লক্ষ্মীর বাড়িতে। সেখানেও তিনি আগের মতো আদর আপ্যায়ন পেলেন, কিন্তু সেই একই কথাই তার শুনতে হলো লক্ষ্মীর শাশুড়ির কাছ থেকে। কি বলবো বেয়াই মশাই, বৌমা আমার খুব ভালো, কিন্তু মাছ, মাছের কাঁটা আর দুধ ছাড়া কিছুই খায় না। এতে তো তাও কোনো সমস্যা নেই, আমি নিজের চোখে দেখেছি। রোজ মাঝরাতে উঠে রান্নাঘরে ঢুকে বিড়ালের মতো মাছের হাঁড়ি থেকে মাছ বের করে খাচ্ছে। আচ্ছা বলুন তো, এটা যদি কেউ দেখে ফেলে লোকে কি ভাববে? যে আমরা বৌমাকে কিছু খেতেই দিই না। আমরা বাবা এই মিথ্যে অপবাদ নিতে পারবো না। আপনি আপনার মেয়েকে বুঝিয়ে বলে যান, না তো মেয়েকে একেবারের মতো সঙ্গে করে নিয়ে চলে যান। আরে না না না, আমি ওকে বুঝিয়ে বলছি। ও ছোটবেলা থেকে খুবই মাছ ভক্ত, তাই। এই বলে জমিদার মেয়েকে কাছে ডেকে সব কথা বুঝিয়ে বলে এবং সেখান থেকে তিনি বিদায় নিয়ে আবার রওনা দেন বনমালীর বাড়ির উদ্দেশ্যে। বনমালীর স্বামী তার শ্বশুরকে ডেকে বলেন, আপনার মেয়ের যা স্বভাব, আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমার এত বড় বাড়ি, এত সুন্দর খাট বিছানা থাকতেও রোজ রাতে ওই গাছটার তলায় গিয়ে শুয়ে থাকি। ঘরের খাবার দাবার তো খাই না, চোখ পেলে রোগের বাগানে গিয়ে ফলমূল খেয়ে আসে। একই ধরনের মেয়ের বাবা। ওবার রমেশ কাকা তো তেড়েই এসেছিল, শুধু বাড়ির নতুন বউ বলে ছেড়ে দিয়েছে, কিছু বলেনি। আর 1 সপ্তাহ দেখবো, পরিবর্তন না হলে আমি ডিভোর্স দিয়ে দেবো। আশেপাশে আমাদের বাড়ির নাম ডাক আসে, আপনি যা করবেন করুন। সব শুনে জমিদার মশাই মেয়েকে কাছে ডেকে তাকেও খুব ভালো করে বুঝিয়ে বলে তারপর বিষণ্ণ মুখে রওনা দেন। যেতে যেতে হঠাৎ তার গাড়ি রাস্তায় দাঁড়িয়ে যায়। একটু পিছিয়ে এসে জমিদার মশাই গাড়ি থেকে নামেন। দেখেন গাছের গোড়ায় সেই সাধু বসে। জমিদার গিয়ে তার পা দুটো জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। বাবা বাবা, আপনি তো অন্তর্যামী। আমি এখন কি যে করব কিছু বুঝতে পারছি না বাবা। আপনি পথ দেখান, আমি বড় অসহায় বাবা। ওরে পাগল, ওঠ ওঠ, দেখ তোর পিছনে তাকিয়ে দেখ। জমিদার চোখ মুছতে মুছতে
উঠে দাঁড়ায়। তারপরে পিছনে ঘুরে দেখে তার সেই মেয়ে তাদের নিজের রূপ ধরে হেঁটে হেঁটে এগিয়ে আসছে জমিদারের দিকে। এই দৃশ্য দেখে জমিদার আবার সাধুর পা ধরে কান্না শুরু করে। বাবা, এখন আমি ওদের শ্বশুর বাড়ি কি করে মুখ দেখাবো? আমি তো ওদের চোখে ঠক জচ্চর হয়ে যাব। আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। এ কথা সব জানাজানি হলে। চিন্তা করিস না, তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস এটাই যথেষ্ট। তুই একটা কাজ কর, তোর 3 জামাইকে একসঙ্গে তোর বাড়িতে ডাক, ডেকে তাদেরকে সব ঘটনা খুলে বল। আর তোর যে 7টা জাহাজ আছে সেই জাহাজের মধ্যে থেকে 2টো করে জাহাজ তোর 3টে জামাইকে দিয়ে দে। দেখবি ওরা কোনোভাবেই আর তোর সম্মানহানি হতে দেবে না। ওরা অনেক ভালো ছেলে। যা, এখন তোর এই 3 মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি চলে যা। আর পরে একদিন সময় করে এই 3টেকে তোর মেয়ে কুসুমকলির কাছে রেখে আসবি। তার খুব মন খারাপ এই 3টের জন্য। যা, এখন শান্তিতে বাড়ি চলে যা। তারপর জমিদার মশাই তাঁর 7টা জাহাজ থেকে 2 করে জাহাজ তাঁর 3টে জামাইকে দিয়ে দিলেন এবং তার সমস্ত কাগজপত্রও তাদের হাতে তুলে দিলেন। একটি মাত্র জাহাজ নিজের কাছে রাখলেন। জামাইরা সেই জাহাজের কাগজপত্র নিয়ে মহা আনন্দে বাড়ি চলে গেলেন। তারপর তারা শ্বশুরের কথা অনুযায়ী আবার বিয়ে করলেন। এরপর জমিদার মশাই তার মেয়ে কুসুমকলির বাড়ি গিয়ে তার সেই 3 বন্ধুকে দিয়ে আসে তার কাছে। সেই 3 বন্ধুকে দেখে কুসুমকলির মন আনন্দে ভরে ওঠে।